তবে কি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? শক্ত প্রতিপক্ষ নিকি হ্যালি রিপাবলিকান পার্টির প্রার্থিতা প্রত্যাহারের পর গতি পেয়েছে এই আলোচনায়। ট্রাম্পের সামনে বাধা কেবল জো বাইডেন। বিভিন্ন জনমত জরিপেও প্রেসিডেন্টের তুলনায় এগিয়ে সাবেক এই রাষ্ট্রপ্রধান। যদিও আবারও দুই বুড়ো প্রার্থীর দ্বৈরথে হতাশ অনেক মার্কিন নাগরিক। প্রথম ককাসে চতুর্থ হওয়ার পরই প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড় থেকে নাম প্রত্যাহার করেন বিবেক রামাস্বামী, দেন ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন। এরপর নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারির আগে সরে দাঁড়ান রন ডিসেন্টিস। সাফল্য না পেলেও ট্রাম্পের বিরুদ্ধে লড়ে যাচ্ছিলেন নিকি হ্যালি। সুপার টুয়েসডেতে ট্রাম্প ঝড়ে রীতিমতো বিধ্বস্ত হন নিকি, করেন প্রার্থিতা প্রত্যাহার। একের পর এক মামলা মোকদ্দমাও থামাতে পারেনি ট্রাম্পকে। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পথে নিজের দলের সবশেষ বাধাও পেরিয়ে গেলেন এই ধনকুবের। শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ডেমোক্র্যাট প্রার্থী যে জো বাইডেন সেটা অনেকটাই নিশ্চিত। তাই ক্ষমতায় ফেরার পথে ট্রাম্পের একমাত্র বাধা বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের শাসনামলে নজিরবিহীন অবৈধ অভিবাসীর ঢল দেখেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধেও যুক্তরাষ্ট্রের নেই শক্ত অবস্থান। গাজায় ইসরায়েলি ভয়াবহতায়ও মার্কিনীদের মাঝে বাড়িয়েছে ক্ষোভ। এমন পরিস্থিতিতে সব জনমত জরিপেই ট্রাম্পের তুলনায় পিছিয়ে বাইডেন। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে অবশ্য আরও যোগ্য কম বয়সী কাউকে চান সাধারণ মার্কিনীদের সিংহভাগ। তবে বিকল্প না থাকায় বেছে নিতে হবে বুড়ো প্রার্থীদের একজনকেই। এই দেশ নিয়ে আমি খুবই হতাশ। আবারও আমাদের বাইডেন এবং ট্রাম্পের মধ্য থেকে কাউকে বেছে নিতে হবে। ৮০-এর বেশি বয়সে কেউ প্রেসিডেন্ট অফিস চালাবে, এটা আমরা চাই না। এই কাজ করার জন্য দেশে আরো যোগ্য লোক রয়েছে। আরো যোগ্য কাউকে আশা করেছিলাম। রিপাবলিকান পার্টিকে ট্রাম্প যেভাবে পরিচালনা করছেন তা দলটির জন্য ইতিবাচক নয়। দলটির সংস্কার প্রয়োজন, যা নিকি হ্যালি করতে পারতেন। আবারও বাইডেন ট্রাম্পের লড়াই আমাকে হতাশ করলেও অবাক হয়নি। ডেমোক্রেটরা বলছেন রিপাবলিকান পার্টির প্রাইমারিতে ট্রাম্প ঝড় তুললেও চূড়ান্ত লড়াইয়ে বাইডেনও ছেড়ে কথা বলবেন না। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দখলকৃত পশ্চিম তীরে আবারও শুরু হচ্ছে বসতি সম্প্রসারণ। নতুন করে ৩,৫০০ আবাসন নির্মাণের অনুমোদন দিয়েছে তেল আবিব। ৩টি স্থানে গড়ে তোলা হবে এই অবৈধ বাড়িঘর। তেল আবিব প্রশাসনের তথ্য অনুযায়ী ৭০% বাড়ি তৈরি হবে জেরুজালেমের পূর্ব দিকে। বেথলেহেমের দক্ষিণে নির্মাণ করা হবে বাকিগুলো। এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এর আগে সবশেষ পূর্ব জেরুজালেমে ৩,৭০০-এর মতো অবৈধ বসতি নির্মাণের অনুমোদন দিয়েছিল তেল আবিব। গত বছরই তৈরির উদ্যোগ নেওয়া হয় ১৮,৫০০-এর বেশি বাড়িঘর। ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১৬০টি বসতি তৈরি করে তেল আবিব, যেখানে ৭ লাখের মতো ইহুদির আবাসন গড়ে ওঠে। প্রতি বছরই অবৈধ বসতি সম্প্রসারণ করছে দখলদার ইসরায়েলিরা। রুশ মিসাইল হামলা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং গ্রিসের প্রধানমন্ত্রী। বুধবার তাদের গাড়িবহরের কাছেই বিস্ফোরিত হয় একটি মিসাইল। হামলায় নিহত হয়েছেন ৫ জন। ওয়াশিংটন পোস্ট সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, রুশ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত ওডেসা শহর পরিদর্শনে যান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এ সময় তার সাথে ছিলেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। রুশ হামলায় নিহতদের প্রতি শোক জানিয়ে ফেরার পথে ওই হামলা হয়। জেলেনস্কি ও গ্রিক প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ি বহরের মাত্র ৫০০ ফুট দূরে মিসাইলটি বিস্ফোরিত হয়। এই ঘটনার পরপরই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এদিকে রুশ ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে কার্যকর ব্যবস্থা নিতে মার্কিন কংগ্রেসের কাছে আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর। বিবৃতিতে মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, একের পর এক হামলায় প্রমাণ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা জরুরি কিয়েভের জন্য। প্রতিনিয়ত ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এ ধরনের হামলা আমাদের মনে করিয়ে দেয় যে ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা জরুরি। এই ইস্যুতে মার্কিন কংগ্রেসের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। রুশ আগ্রাসন ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে আমরা এরই মধ্যে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছি। তাইওয়ানের স্বাধীনতার জন্য নেওয়া যে কোনো পদক্ষেপই তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা নষ্টের সবচেয়ে বড় কারণ। বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। অঞ্চলটির স্বাধীনতার দাবিকে বিচ্ছিন্নতাবাদীদের কর্মকাণ্ডও আখ্যা দেন তিনি। চীনের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, যারা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন দিচ্ছে তারা মূলত চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে। চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে।
দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট লাই চিং-তেকেও ভয়ঙ্কর বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে আসছে বেইজিং। 选举结果丝毫改变不了台湾是中国。如果现在还有人纵容 তাইওয়ানে নির্বাচন চীনের অধীনে স্থানীয় নির্বাচন ছাড়া আর কিছুই না। নির্বাচনের ফলাফলও ঐতিহাসিক সত্যকে পরিবর্তন করবে না। তাইওয়ান অবশ্যই চীনের অংশ। এখনো যদি কেউ তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে, সে মূলত চীনের সার্বভৌমত্বকেই চ্যালেঞ্জ জানালো। যারা তাইওয়ানের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক রেখেছে, তারা চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। 全家福。 উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা কিম জং উন। এই তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বুধবার দেশটির পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটিতে সেনাদের প্রশিক্ষণ পরিদর্শন করেন তিনি। তবে ঠিক কোথায় কোন ঘাঁটিতে গেছেন তা স্পষ্ট করা হয়নি। কিম জং উন বলেন, পরিস্থিতি বিবেচনায় সেনাদের প্রস্তুতি আরও জোরদার করা প্রয়োজন। সামরিক সক্ষমতা ঝালায়ে সেনাদের নিয়মিত মহড়ার কথাও বলেন। এমন সময় কিম এই নির্দেশনা দিলেন যখন অঞ্চলটিতে যৌথ মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। গত সোমবার শুরু হওয়া দুই দেশের সামরিক প্রদর্শনী চলছে গত বছরের তুলনায় বড় কলবরে। দাবানলে বাড়িঘর পুড়ে ছাই, সেই ছায়ের ভেতরেই খুঁজছেন বিয়ের আংটি। ধ্বংসস্তূপের ভিতরে ছোট্ট একটা আংটি খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবুও স্বামীর বিয়ের স্মৃতি উদ্ধারে অসাধ্য সাধনের চেষ্টা করছেন অ্যাঞ্জেলা নোবেল নামের এক নারী। ভয়াবহ দাবানলে পুড়ে গেছে টেক্সাসের মাইলের পর মাইল এলাকা। দাবানলের আগুনে মাথা গোজার ঠাঁই হারানোর পাশাপাশি অনেকেই হারিয়েছেন বছরের পর বছর ধরে আগলে রাখা তাদের স্মৃতিচিহ্ন। ঘরের গাদায় সূচ খোঁজার মতোই ধ্বংসস্তূপের ভেতর খুঁজছেন একটি আংটি। দাবানলে পুড়ে গেছে বাড়ি, সেই পোড়া বাড়িতে ছিল স্বামীর বিয়ের আংটিটিও। সেটি এখন খুঁজে পাওয়ার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা অ্যাঞ্জেলা নোবেল নামের এই নারী। আমি আমার স্বামীর বিয়ের আংটি খুঁজছি। সে বিয়ের পর আর সেটি পরতে পারেনি। এই জায়গায় একটি টেবিলে রাখা ছিল আংটিটি, তাই আমি ধ্বংসস্তূপ সরিয়ে সেটি খুঁজছি। আশা করি পেয়ে যাব। দিন দশেক আগেও টেক্সাসের ফ্রিচ এলাকায় সাজানো গোছানো বাড়িতে 4 সন্তান, এক নাতনি আর স্বামীকে নিয়ে বাস করতেন নোবেল। প্রায় 2 সপ্তাহ ধরে জ্বলতে থাকা দাবানল বাতাসের কারণে দিক বদলে দ্রুত ছড়িয়ে পড়ে তার এলাকায়। পূর্ব সতর্কতা না থাকায় হুড়োহুড়ি করে ছাড়তে হয় বাড়ি। সাথে নিতে পারেননি জরুরি অনেক কিছুই। সব পুড়ে ছাই হলেও এখন স্বামীর আংটিটি খুঁজে পেতে চান নোবেল। আমাদের নিরাপদে যাওয়ার কোনো বার্তা দেয়নি কর্তৃপক্ষ, কোনো সতর্কবার্তা দেয়া হয়নি। দাবানল মূলত শহরের উত্তর দিকে ছিল, তবে বাতাসের দিক পরিবর্তন হওয়ায় আমাদের এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে আমরা নিরাপদ আশ্রয়ে সরে যাই। আমাদের 2টি বিড়াল এখনও নিখোঁজ। নোবেলের এলাকার আগুন শান্ত হলেও ঘরবাড়ির কিছুই আর অবশিষ্ট নেই। টেক্সাসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে এই নারীর মতো অনেক বাসিন্দাই হারিয়েছেন বাসস্থান। অঙ্গরাজ্যটির 11 লাখ একর জুড়ে ছড়িয়ে পড়া দাবানলে মারা গেছে হাজার হাজার গবাদি পশু। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ 370 বাতিলের পর প্রথমবার জম্মু কাশ্মীর সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার অঞ্চলটির প্রধান শহর শ্রীনগর সফরে যান তিনি। ভারতের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণার কয়েক সপ্তাহ আগে তার এই সফর। এ সময় 6,400 কোটি রুপির বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মোদী। শ্রীনগরের বক্সি স্টেডিয়ামে দেন ভাষণ। এ সময় কংগ্রেসের কঠোর সমালোচনা করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, অনুচ্ছেদ 370 নিয়ে কাশ্মীরের জনগণ সহ গোটা ভারতবাসীকে ভুল বুঝিয়েছে বিরোধীরা। 2019 সালে কাশ্মীরের আধা স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা প্রত্যাহার করা হয়, যা নিয়ে রাজ্যটিতে ছড়ায় ব্যাপক উত্তেজনা। মেক্সিকোতে একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অন্তত 3 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন নৌবাহিনীর নারী সদস্য। আর এই দুর্ঘটনায় এখনও নিখোঁজ 2 জন। স্থানীয় সময় বুধবার বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। দেশটির নৌবাহিনী জানায়, প্রশান্ত মহাসাগরে অবস্থানরত একটি যুদ্ধজাহাজের ফ্লাইট ডেক থেকে উড্ডয়নের পরই বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। এ সময় হেলিকপ্টারটিতে 8 জন আরোহী ছিলেন। এর মধ্যে 3 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। প্রেসিডেন্ট প্রাসাদের দরজা ভেঙে ফেলল বিক্ষোভকারীরা। বুধবার এমন ঘটনা ঘটেছে মেক্সিকোতে। আর এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ যখন নিয়মিত ব্রিফিংয়ে কথা বলছিলেন, তখন একদল জনতা হামলা চালায় তার বাসভবনে।
এ সময় একটি পিকআপ দিয়ে ভেঙে ফেলা হয় ভবনের একটি দরজা। পরে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। 2014 সালে দেশটিতে নিখোঁজ হন অন্তত 43 জন ছাত্র। 10 বছর আগে নিখোঁজ হওয়াদের খুঁজে পেতেই এই বিক্ষোভ হয় দেশটিতে। দর্শকের এই ছিল আমাদের যমুনা ডেস্কের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।